জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নানান কারণে, নানান ইস্যুতে, নানান আঙ্গিকে বেশ ঘটনাবহুল একটি সংসদ অধিবেশন দেখল জনগণ। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন হাসান জারিফ তুহিন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক আকবর হোসেন এবং সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের রাজনীতির আয়োজনে। শুরুতেই যদি আমি হাসান জারিফ তুহিনের কাছে, জাফির তুহিন, দুঃখিত আমি। কেমন হলো এই ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার দলের ভূমিকা, কি কি পেল জনগণ? আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচকদেরকে। প্রথম অধিবেশন শেষ হতে চলেছে, এখন কিছুক্ষণের মধ্যে হতে শেষ হবে। আমার মনে হয় যে গত বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম চালু হওয়ার পর থেকে এত প্রাণবন্ত সংসদ কখনো আমরা দেখিনি। বিশেষ করে অধিকাংশ অধিবেশনে আমাদের সংসদ নেতা এবং দেশের প্রধানমন্ত্রী এত ব্যস্ততা সত্ত্বেও উনি কিন্তু উপস্থিত থাকার চেষ্টা করেছেন। ওনার উপস্থিতির কারণে পাশাপাশি বিরোধী দলীয় নেতা এবং অন্য অন্য দলের নেতৃবৃন্দ সবার উপস্থিতির কারণেই যে প্রাণবন্ত হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিফারেন্স দেখাচ্ছে, কিছু উত্তেজনার সৃষ্টি হয়েছে। এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বা সংসদ হতেই পারে। আমার তো মনে হয় শুধু গত 16-17 বছর ফ্যাসিস্ট সময়ের পার্লামেন্ট না, বাংলাদেশের যে কোনো সময়ের পার্লামেন্টের মধ্যে এই যে প্রথম অধিবেশনটি আমি খুব উপভোগ করেছি। যদিও আমি পার্লামেন্টে নেই, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে। এরকম একটা পার্লামেন্টই বাংলাদেশের জনগণ দীর্ঘদিন প্রত্যাশা করেছিল। এই প্রথম অধিবেশন বাংলাদেশের মানুষের, বিশেষ করে গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, সবাই মোটামুটি খুশি হয়েছে। তবু আমি প্রত্যাশা করব এর পরের যে সেশনগুলো হবে এগুলো আরও প্রাণবন্ত হবে, আরও ডিফারেন্স অফ ওপিনিয়ন দূর হবে। অবশ্যই বিরোধী দল সরকারি দলে ভুল ধরবে, এটাই স্বাভাবিক। ভুল না ধরলে তো তারা শুদ্ধ হবে না। কিন্তু কিছু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিছু ভাষার প্রয়োগ সহ কিছু সমস্যা দেখা দিচ্ছে। ওভারঅল আমি যদি এটাকে 100তে বিচার করি তো আমি 100তে 80 দিব এবারের এই সেশনটিকে। মোটামুটি আমার মনে হয় যে বা জনগণের প্রত্যাশা সিংহভাগ পূরণ হয়েছে। এইভাবেই পার্লামেন্ট চললে আমরা বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি স্থিতিশীল হবে, এখানে স্থায়ী রূপ ধারণ করবে। সিংহভাগ পূরণ হয়েছে বলছেন, আপনি যদি একটু স্পেসিফিক করেন, পয়েন্ট আকারে আপনি যদি 5টা বলেন যে জনগণের এই 5টা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। মূলত রাষ্ট্রপতির ভাষণের উপর অধিকাংশ আলাপ হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সরকার গত 2 মাসে যা করেছেন সেটা পার্লামেন্টের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের তুলে ধরেছেন। বিরোধী দলের নেতৃবৃন্দ সেখানে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও তুলে ধরেছেন। তাছাড়া কিছু আমি যে 80% কথা, বাকি 20% কিছু অতীত চর্চা হয়েছে। বিশেষ করে জামাতের রাজনীতির অতীতের ভূমিকা, তারপরে এনসিপি রাজনীতির অতীতের ভূমিকা সহ বেশ কিছু বিষয় যেগুলো আসলে আমাদের জাতিকে বিভক্ত করে, সেই ধরনের আলোচনা কিছু হয়েছে। সেগুলো আগামীতে যদি কিছুটা অ্যাভয়েড করা যায় তাহলে এই আলোচনাগুলোকে আপনি নেগেটিভ মার্কিং দিচ্ছেন। হ্যাঁ, আমি এই যে 20% রেখেছি, এটা হচ্ছে অতীতের চর্চা করে। অতীতের ভুল শুধু যে আমাদের যারা বিরোধী পক্ষ তারা করেছে, তারা আমাদেরও হয়তো অনেক ক্ষেত্রে ভুল থাকতে পারে। তা আমার মনে হয় যে এগুলো বাদ দিয়ে আমরা বাংলাদেশের মানুষ যে রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল গত 17 বছর, সেখান থেকে যদি আমরা পার্লামেন্টকে সচল করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ আবার রাজনীতিমুখী হবে। বাংলাদেশের মানুষ এই নেতাদের, এই পার্লামেন্টের, এই সাংসদদের কথাবার্তা উজ্জীবিত হবে। বাংলাদেশের মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। যে এই আমাদের 5ই আগস্ট যেভাবে
স্বৈরাচার ফ্যাসিস্ট পতনের কারণে বাংলাদেশ জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে সকল বিষয়, শুধু এই যে কোনো আন্দোলন সংগ্রাম বিপ্লব এগুলো না, আমাদের যেগুলো ন্যাশনাল ক্রাইসিস, এখন একটা ন্যাশনাল ক্রাইসিস যাচ্ছে দেখেন আপনার ইরান যুদ্ধের কারণে কিন্তু আমাদের একটা ন্যাশনাল ইকোনমিতে চাপ পড়েছে, তেলের সরবরাহের ঘাটতি পড়েছে, বিভিন্ন কারণে আমাদের কিন্তু প্রধানমন্ত্রী দশজন সদস্য দিয়ে একটি কমিটি করে দিয়েছে কীভাবে প্রবলেম সলভ করা যায়। এখানে যে কোনো ইস্যুতেই আজকে বাংলাদেশের ইতিহাসে আমার খুব একটু বেশি জানা নেই যে সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে আপনারা মানে আসন ভিত্তিক চিন্তা করলে তো পাঁচজন থাকার কথা না, মানে বিএনপির 2/3 এখানে সদস্য একদিকে, ওইদিকে হয়তো 100-রও কম, তাহলে কিন্তু সরকার কিন্তু এই পার্লামেন্টের এমপিকে আর কত এটি বিচার না করে যে কমিটি করে দিয়েছে এই বিষয়গুলো দেখার জন্য, সেগুলো পাঁচজন করে কিন্তু করেছে। তা আমার মনে হয় যে এটা আমাদের সরকার, বিশেষ করে বিএনপি সরকার, আমাদের প্রধানমন্ত্রীর একটা উদারতার প্রকাশ পেয়েছে। শুধু এক পক্ষের উদারতা দেখালে চলবে না। আজকে বিএনপির খাতে রাষ্ট্র পরিচালনা ক্ষমতা আছে, তাদের মেজরিটি আছে, তারা কিন্তু ইচ্ছে করলে বলতে পারতো যে আমরা 8 জন নেই, আপনারা 2 জন নেন, কিংবা আনুপাতিক হারে নেন, সেটা কি বলেননি। ন্যাশনাল ক্রাইসিস মিট আপ করার জন্য উনি পাঁচজন সদস্য দিয়ে একটি কমিটি করে দিয়েছে, তারা আমি শুনেছি ইতিমধ্যে কাজও শুরু করেছে। এই জন্য আমরা ন্যাশনাল সমস্ত ইস্যুতে যদি আমরা এক থাকি, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারি, তাহলে মনে হয় যে দেশও এগিয়ে যাবে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হবে, বিগত সরকার যেগুলো অন্যায়গুলো করেছে সেগুলো বিচার করা যাবে, এবং যে অর্থগুলো পাচার হয়েছে সেগুলো সবাই সম্মিলিতভাবে আমরা সেগুলো ফেরত আনার চেষ্টা করব, এবং আমরা সেই মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠা করতে পারবো। এইভাবে আমি পুরোপুরি আশাবাদী। জি, ধন্যবাদ আপনাকে। সরোয়ার তুষারের কাছে ফিরতে চাই। প্রশ্নটা একই আসলে, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকাটা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? সরকার দল কি করতে পারত এবং কি করেছে? বিরোধী দলের জায়গা থেকে কোনো আত্মসমালোচনা আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। বিরোধী দলের এমনিতেই স্কোপ কম থাকে যখন একটা সরকারের 2/3 থাকে, যে কোনো আইন, যে কোনো সিদ্ধান্ত আপনি চাইলে নিয়ে নিতে পারবেন, ফলে সেই দিক থেকে বিরোধী দলের সুযোগ কম। কিন্তু বিরোধী দলের আমরা একটা ভাইব্রেন্ট উপস্থিতি দেখেছি, প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুই তারা তুলে ধরার চেষ্টা করেছেন। কিছু বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, সেগুলো টার্ন ডাউন করা হয়েছে। যেমন জ্বালানির প্রশ্নে, জ্বালানি নিয়ে আলোচনার জন্য একটা মুলতবি প্রস্তাব করা হয়েছিল বিরোধী দলের পক্ষ থেকে, সেটা আসলে স্পিকার অ্যালাউ করেন নাই। কিন্তু আবার কিছু ক্ষেত্রে অ্যালাউ করেছেন, যেমন গণভোট, এবং এই যে গণভোটের প্রশ্নে একটা মুলতবি আলোচনা হয়েছে। তো এখন যদি আমি বলি যে এখানে ওভারঅল আমি কিভাবে দেখব এই পার্লামেন্টটাকে, প্রথম সেশনটাকে, এটা ঠিক যে এখানে প্রচুর আলোচনা হচ্ছে, এবং আমি অন্তত স্পিকারের যে রোল, তার রোলে আমি সন্তুষ্ট যে তিনি সমান সুযোগ করে দিয়েছেন, সবাইকে কথা বলতে দিয়েছেন। বিরোধী দল যখন যে বিষয়টা তুলতে চেয়েছেন তিনি মোটামুটি সেটা সুযোগ করে দিয়েছেন। কিন্তু সরকারের কতগুলো প্রবণতা এর মধ্যেই দেখা গেছে, সেটা হচ্ছে অ্যালার্মিং, কারণ এই প্রবণতাগুলো সামনে থাকবে। যেমন অধ্যাদেশগুলো যে প্রক্রিয়া বাতিল করলো সরকার, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হচ্ছে আপনার সংসদীয় বিশেষ কমিটি, এই অধ্যাদেশগুলো পর্যালোচনা করার জন্য যে সংসদীয় একটা বিশেষ কমিটি হয়েছিল। আপনি যেটাকে বাতিল বলছেন সেটাকে তো বাতিল সরকার আবার বলছে না, কিন্তু এটা বাতিল, কারণ হচ্ছে সরকার 2 কায়দায় বাতিল করেছে। অ্যাজ ইট ইজ হচ্ছে না, এক ধরনের বাতিল না, সেগুলো তো হচ্ছে না এখন। এক ধরনের বাতিল তারা করেছে সংসদে না তোলার মধ্য দিয়ে, আরেকটা হলো বিল আকারে বাতিল করেছে, তো সেটা তো বাতিলই। কিন্তু পরবর্তীতে পাবলিক রিয়াকশনের কারণে তারা বলেছে, এবং তাদের যে সংসদীয় দল সেখানে ব্রিফ করা হয়েছে, যেহেতু এগুলো রিয়াকশন হচ্ছে সমাজে, কাজে আপনারা বলবেন আমরা এগুলো পরবর্তীতে আরও বেটার কোন আইন নিয়ে আসব। কিন্তু এটা তো তাদের পাবলিক একটা মানে কৈফিয়ত। কিন্তু আপনি যদি তাদের ওই সংসদীয় কমিটির রিপোর্টে যে আইনগুলো তারা, যে অধ্যাদেশগুলো বাতিল করে দিয়েছে, কেন বাতিল করেছে সেটা কিন্তু ওখানে পরিষ্কার করে তারা লিখেছে। গুমের ক্ষেত্রে, মানবাধিকার কমিশনের ক্ষেত্রে, সেটাই হচ্ছে বিএনপির আসল পজিশন, কিংবা বিচার বিভাগের ক্ষেত্রে। তো এই অধ্যাদেশগুলো বাতিল করার ক্ষেত্রে আমি দেখব যে এটা আমাদের একটা সংস্কারের দিক থেকে বেশ আমরা একটা পিছিয়ে গেছি, অনেক পিছিয়ে গেছি। কারণ এই অধ্যাদেশ যেগুলো বাতিল করা হয়েছে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো, এগুলো সবই ইনস্টিটিউশন সংক্রান্ত ছিল, যেগুলো আমাদের স্টেটকে আরও ফাংশনাল, আরও ডেমোক্রেটিক এবং আরও জবাবদিহি বা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতো। এর বাইরে হচ্ছে আবার কিছু অধ্যাদেশ আছে যেগুলো আপনার 98টা অধ্যাদেশের ব্যাপারে একমত হয়েছিল সর্বসম্মতিক্রমে, কিন্তু দেখা গেল যখন আইন করা হয়েছে তখন সেগুলোতে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেটা ওই কনসেনসাসের বাইরে। যেমন জুলাই জাদুঘর যে অধ্যাদেশ,
সেই অধ্যাদেশে শেষ মুহূর্তে এখানে সংস্কৃতি মন্ত্রীকে যে ঢোকানো হলো পর্ষদে, এটা কিন্তু কনসেনসাসের মধ্যে ছিল না। ওটা ছিল যে অ্যাজ ইট ইজ আমরা এটাকে পাস করবো, কিন্তু সরকার কিন্তু এই ক্ষেত্রে বিরোধী দলকে আপনার কনসাল্ট করে নাই। তারপর হচ্ছে আপনার ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, এটা নিয়ে আপনি জানেন যে সবচেয়ে যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে এটা একটা। প্রথমত এই অধ্যাদেশটা সরকার বাতিল করে দিতে চেয়েছিল, পরবর্তীতে যখন IMF এটা নিয়ে প্রশ্ন করে, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা প্রতিনিধি দল গেছেন লোনের ব্যাপারে আলোচনা করতে, সেখানে যখন এই অধ্যাদেশটার প্রণয়ন প্রক্রিয়ার সাথে যেহেতু IMF জড়িত ছিল ইন্টারিম আমলে, তারা এটা নিয়ে প্রশ্ন করেছে যে আপনারা এটা বাতিল করছেন কেন, তখন তারা এটা বাতিল করতে পারে নাই। তখন তারা ওই যে 18 যে বিতর্কিত ধারাটা অন্তর্ভুক্ত করলো, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের মানে পরামর্শ বা যে অনুরোধ সেটাকে উপেক্ষা করে রাতের অন্ধকারে করেছে, এবং সকালবেলা বাংলাদেশ ব্যাংক অবাক হয়েছে, এগুলো নিয়ে পত্রপত্রিকা রিপোর্ট হয়েছে। ফলে মূল ব্যাপারটা কি, কেন আমি এই প্রসঙ্গটা তুলছি এই কারণে যে আপনি বলছেন এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, ইয়াস এটা জনগণের ভোটে নির্বাচিত একটা সংসদ, কিন্তু প্রক্রিয়াটা যেভাবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন এতে বোঝা যাচ্ছে যেটা আপনি করবেন বলে ঠিক করেছেন সেটা আপনি করবেন, সেক্ষেত্রে আপনি কারো আপত্তি গ্রাহ্য করবেন না। এটা হচ্ছে অ্যালার্মিং জিনিস। এবং আপনি জানেন যে দুটো শপথ এবার নেওয়ার কথা ছিল, আপনার সংস্কার পরিষদ এবং সংসদ, কিন্তু সংস্কার পরিষদের শপথ কিন্তু নেওয়া হয় নাই, এবং সেক্ষেত্রে এখন সংস্কার বলতে কিছু নাই, সংস্কার হয় না, এই কথাগুলো বলা হচ্ছে। আপনি সালাউদ্দিন আহমদ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য শুনেছেন, কিন্তু বিএনপির যে দলীয় ইশতেহার যদি আপনি দেখেন, কিংবা তাদের যে 31 দফা, সেই 31 দফার 1 নম্বর দফায় কিন্তু তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছে। কথাটা হলো সংবিধান সংস্কার কমিশন, কিন্তু এখন তারা যে কমিটিটা করতে চাচ্ছে সেটা হলো সংবিধান সংশোধনী কমিটি। দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা, দুই রকম। কারণ সংবিধান সংস্কার কমিশন আপনার সংবিধানের ভেতর থেকে কিন্তু সংবিধান সংস্কার কমিশন গঠনের কোনো সুযোগ নাই, সংবিধান সংশোধনী করতে পারবেন আপনি, কিন্তু যেটা আপনি নির্বাচনে ওয়াদা দিলেন সেটা আপনি এখন বরখেলাফ করছেন। তো এই প্রশ্ন, এবং এইটা আবার এত দ্রুততম সময়ের মধ্যে যখন কিনা অধিবেশন চলছে, ওই অধিবেশন চলা অবস্থাতেই বিরোধী দলকে এক অর্থে রাজপথে যেতে একটা ইনসেন্টিভ তৈরি করেছে। এর বাইরে আপনার আমি মনে করি যে যতটুকু আলোচনা হওয়া উচিত ছিল জ্বালানি নিয়ে, কিংবা ঈদের মৌসুমে যে আপনার সড়কে যে দুর্ঘটনা প্রচুর প্রাণহানি ঘটলো সেটা নিয়ে, এবং সরকার যে প্রচুর লোন নিচ্ছে, এবং অর্থনীতিবিদরা সংবাদ সম্মেলন করে বলেছে যে সরকার টাকা ছাপিয়ে লোন নিচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, অভ্যন্তরীণ ব্যাংকগুলোর কাছ থেকে 44,000 কোটি টাকা ঋণ নিয়েছে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা ছাপিয়ে 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে, IMF এর কাছ থেকে লোন চেয়ে ফেরত এসছে, লোন পায় নাই, কঠিন শর্তের 1.6 বিলিয়ন 160 কোটি টাকার লোন তারা নিচ্ছে বা নেবে ADB, জাইকা, এই সমস্ত ব্যাংক প্রতিষ্ঠান থেকে, দাতব্য প্রতিষ্ঠান থেকে। এখন এই যে লোনগুলো আবার অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন যে সরকার প্রচুর সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন কর্মসূচি খুলছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ ডিবেট আছে। যে IMFও প্রশ্ন করেছে আপনি কোথা থেকে টাকা পাবেন, কারণ আপনার তো রাজস্ব ঘাটতি মারাত্মক রকমের, এবং রেকর্ড রাজস্ব ঘাটতি চলছে এই মুহূর্তে, যা টার্গেট আর যা উত্তোলন তার মধ্যে একটা রেকর্ড পরিমাণ গ্যাপ কিন্তু এই মুহূর্তে NBR চলছে, এবং NBR রিফর্মও গভর্নমেন্ট করে নাই। ফলে IMF তাকে লোন দেয় না, একেবারে কমপ্লিটলি অস্বীকার করেছে যে আমরা লোন দেব না, এবং তাদের যে মে মাসে যে টিমটা আসার কথা প্রাক বাজেটের আগে, সেই টিম আসবে না। ফলে এই সমস্ত মিলিয়ে আমি মনে করি যে সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে আপনার যেটা বলে যে ইতিহাসের চর্চা, নিজেদের অতীত, মানে বিএনপি সরকার অতীতে যাদের সাথে লম্বা সময় ধরে ছিল, ক্যাবিনেট ছিল, আজকে তাদেরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য মানে ওই ইতিহাসটাকে টেনে আনছে। হোয়ারেস তারা কিন্তু অতীতে, মানে অর্থাৎ আওয়ামী লীগ আমলে বলেছে যে এগুলো নিয়ে আওয়ামী লীগ এক ধরনের রাজনীতি করছে, এখন সেই একই রাজনীতি বিএনপি করছে। এখানে আমি বলবো যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্র্যাগমেটিক অবস্থান নিয়েছেন। তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি কিংবা কচকচানি করলে আমরা তো সামনে আগাতে পারবো না। কিন্তু আপনি দেখবেন যে ওই ব্যারিস্টার পার্থ থেকে শুরু করে আপনার অন্যান্য যারা এই সমস্ত বিষয়ে কথা বলেছেন, তারা অতীতে এই বিষয়ে যা কথা বলেছেন তার থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টো কথা এখন বলেছেন। তো বোঝা যায় যে এটা একটা সরকারের, যেহেতু একাধিক এমপি এই প্রসঙ্গ, এই মুক্তিযুদ্ধের প্রসঙ্গ কিংবা জামায়াতের ওই সময়কার ভূমিকা, এগুলো নিয়ে আলোচনাটা এমনভাবে এনেছেন, মানে প্রাসঙ্গিকভাবে আনা যাবে না ব্যাপারটা তা না, কারণ এই সংসদেই তো মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পাশ হয়েছে, সেটা তো আমরা তো সেটার পক্ষও নিয়েছি। আমাদের সেক্ষেত্রে জোটে তাদের অবস্থান ভিন্ন হয়েছে, আমরা এটা পাত্তা দিই নাই, কিন্তু এমনভাবে এই জিনিসগুলো আনা হয়েছে, মনে হচ্ছে যে জরুরি আলোচনাগুলো আড়াল করার জন্য এক ধরনের ঘায়েল করার পলিটিক্সের আমরা সরকারের পক্ষ থেকে বা সরকার দলীয় সংসদ সদস্যদের পক্ষে আমরা দেখতে পেয়েছি। তো এই হলো সার্বিকভাবে আমি যদি বলি যে আমাদের যথেষ্ট পরিমাণ আমরা পিছিয়ে গেছি সংস্কার প্রশ্নে,
এবং সেই ক্ষেত্রে সরকার অনেক ক্ষেত্রে নিজের দলীয় ইশতেহারগুলো ভঙ্গ করছে। এটা যদি আপনি আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করেন, আমি একেবারে রেফারেন্স সহ বলতে পারবো যে কোথায় কোথায় সরকার নিজের দলীয় ইশতেহারগুলোর ভায়োলেট করে এখন কাজ করছে। কিন্তু একটা জিনিসই পজিটিভ, সেটা হলো যে আলোচনার একটা পরিসর তৈরি হয়েছে পার্লামেন্টে, এবং এই পার্লামেন্টের ব্যাপারে জনগণের যথেষ্ট পরিমাণ আগ্রহ দেখা যাচ্ছে। এখন এটা সামনে থাকবে কিনা সেটা জানি না, কিন্তু আগ্রহ এখনো পর্যন্ত আছে। জি, হাসান জাফির তুহিন তিনি 180-র কথা বললেন, আপনি কত দিবেন? মানে বেয়ারলি পাস করে গেছে, কিন্তু নট আপ টু দ্য 33 or 40? 40। ওকে, আমরা আসতে চাই আকবর হোসেনের কাছে। ওই একটা একটা কথা একটু জবাব দিন কয়েক সেকেন্ডে, ঠিক আছে, পরে বলবো। ঠিক আছে, দিন। ও মানে তুষার যেটা বললেন, আমাদের ইশতেহারে ছিল যে আমরা সংবিধান সংশোধন কমিশন করব, সংস্কার কমিশন করব, সেখানে আমরা কমিটি করছি। তাই এই কমিশন আর কমিটির মধ্যে কি মানে বেসিক কোনো আকাশ পাতাল? আচ্ছা, আপনি যে পয়েন্টটা বলেছেন এটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো। আমরা আকবর হোসেনের কাছে ফিরতে চাই। একই যেটি প্রশ্ন, সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার এবং বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সন্তোষজনক কিনা, আর যদি হয় অথবা যদি নাও হয় কি কি হতে পারতো? আর অ্যাকচুয়ালি যেটা বিষয় সেটি হচ্ছে যে এই সংসদ থেকে জনগণ কি পেয়েছে? আচ্ছা, এটাকে আমি যেভাবে দেখি যে যেহেতু প্রথম অধিবেশন, তো প্রথম অধিবেশনে তো আসলে অনেক কিছুই থাকে যেটা হয়তো সামনের অধিবেশনগুলোতে ওভাবে থাকবে না। যেমন এই অধিবেশনে অনেক বেশি আলোচনা হয়েছে সংবিধান, রাজনৈতিক তত্ত্ব, ইতিহাস, এগুলো। আমি এক্সপেক্ট করেছিলাম যে জনগণের উন্নয়ন, নিত্যদিনের চাহিদা, যে সংগ্রাম, এগুলোর কথা অনেক বেশি আসবে। সরওয়ার তুষার কিছুটা উল্লেখ করেছেন, যেমন আমি আশা করেছিলাম যে জ্বালানি তেলের দাম, অর্থনীতি বা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব, তো সেটা হয় নাই। বাট একটা গুরুত্বপূর্ণ কথা যিনি তুহিন সাহেব বলেছেন যে এই সংসদে আমরা দেখলাম যে কিছু পজিটিভ ব্যাপার আছে। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে যেটা উল্লেখ না করলেই নয়, বাংলাদেশে মনে হয় এই প্রথমবারের মতো সংসদে হলো যেটা ট্রেজারি এবং অপোজিশন মিলে একটা কমিটি গঠন করলো জ্বালানি সংকট মোকাবেলার জন্য, এবং সরকারও সেটাতে সায় দিল, মানে ট্রেজারি বেঞ্চ সেটাতে সায় দিয়েছে। সো ইটস এ গুড থিং। আর স্পিকারের যে রোল আমরা ট্র্যাডিশনালি দেখি, সেটা চিন্তা করলে স্পিকার এবং ডেপুটি স্পিকারের রোল আমি বলবো মোটামুটি নিরপেক্ষ। যদিও স্পিকারের মধ্যে একটা গার্ডিয়ান সুলভ ভাব আছে, যদি হ্যাঁ উনি তো হাউসের গার্ডিয়ানই বটে, একটু মাস্টার সুলভ অনেকে বলেন যে, তো যাই হোক, বাট ডেপুটি স্পিকারও বেশ ভালো রোল প্লে করেছেন, এবং ওনারা সময় দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন ইস্যুতে কোনো যে অপোজিশনকে খুব সাপ্রেস করে রাখা, ওই ধরনের কাজ করেন নাই। আর রাজনৈতিকভাবে যদি আমি দেখি এই সংসদে যে কিছু হ্যাঁ কাদা ছোড়াছড়ি হয়েছে বটে, বাট এমনিতেই যখন সরকারি দল বা বিরোধী দল তারা কথা বলছিল, একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আমি যদি আজকের কথাই ধরি যে নাহিদ ইসলাম যখন বক্তব্য দিচ্ছিলেন, বিরোধী দলীয় চিফ হুইপ না, কিন্তু পদ হিসাবে কিন্তু বিরোধী দলীয় চিফ হুইপের একেবারে খুব বড় কিছু না আর কি সংসদে, ঠিক আছে এটা, কিন্তু ওনার কথা কিন্তু ট্রেজারি বেঞ্চে যারা ছিলেন তারা এত মনোযোগ দিয়ে শুনেছেন, ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার। এবং আমি খেয়াল করছিলাম যে প্রাইম মিনিস্টার সম্ভবত আমির খসরু মাহমুদ চৌধুরীকে ওনার বক্তব্যের বিষয়ে নোট নেওয়ার জন্য বলছিলেন যে কি সেগুলো বলা যেতে পারে। সো একে অপরকে যে গুরুত্ব দিচ্ছে, এটা একটা বড় বিষয়। এবং প্রাইম মিনিস্টারও তার বক্তব্যে আমি যতটুকু শুনলাম, আমরা যখন কথা বলছি ঢুকলাম তখন আমরা পুরো শেষ করতে পারি নাই, মানে ওই যে কাদা ছোড়াছুড়ি সে বিষয়টা সেটা নাই, সোবার মোটামুটি ওনার গভর্নমেন্টের যে চিন্তাধারা উনি ওগুলোই বলেছেন। আর আরেকটা ইন্টারেস্টিং দিকে আমার কাছে এই সংসদে মনে হয়েছে যে অপোজিশন বেঞ্চে তো এখন এমপির সংখ্যা কত, 67 না 77। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এই বিরোধী দলের যে স্টিয়ারিংটা জামায়াতকে ছাপিয়ে কেন জানি মনে হচ্ছে এনসিপি নিচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ বিরোধী দলে জামায়াতের সদস্য, মানে জামায়াত যে কথাগুলো বলছে ওগুলো জনগণ যতটা না শুনছে বা যাকে যে শুনছে, এনসিপি সদস্যরা যখন তারা বলছে সেটা অনেক বেশি আগ্রহ তৈরি করছে। সো আমার কাছে মনে হচ্ছে যে প্র্যাকটিক্যালি বা অথবা সাইকোলজিক্যালিও যদি আমরা বলি, কেন জানি মনে হচ্ছে বিরোধী দলের যে স্টিয়ারিংটা এখন মোর অর লেস সামনের দিনগুলোতে এনসিপি তারা এটাকে চালনা করবে বলে আমার মনে হয় আর কি। এই হচ্ছে আমার অবজারভেশন। জি, যেহেতু জাফির তুহিন তিনি একটা মার্কিংয়ের কথাই বলেছেন, আপনার কাছ থেকে যদি মার্কিংটা নিতে চাই। আসলে এটা তো এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্কিং করা খুব কঠিন, কিন্তু ধরেন আমি যদি, তবে আমি আপনার বক্তব্যে 60%-এর মতো পজিটিভ পেলাম। হ্যাঁ
তাহলে ধরে নিন যে 60%ই। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আপনি আসলে আলোচনাটায় আসছিলেন সেটি হচ্ছে যে বিশেষ কমিটি সংবিধান সংস্কার না সংশোধন, যেই ইস্যুটা আসলে সংসদে সেটেলড হয়নি শুরু থেকে, একদম প্রথম দিন থেকেই এটা নিয়ে বিরোধী দল যেমন দুইবারেরই তো হবে ওয়াকআউটের যে ঘটনাটা, সেই ঘটনাটা ঘটেছে। বিরোধী দল রাজপথে আন্দোলন নেমেছে। আজকে বিরোধী দলের নেতা তিনি এটাও বলেছেন যে এই ইস্যুতে তারা যৌক্তিক কথা বলে যাবেন, তারা আন্দোলন করবেন কিন্তু কোনো বিদ্রোহ করবেন না। এবং যে কমিটিটা গঠন করার কথা উপস্থাপন করা হলো গতকাল, আইনমন্ত্রী তিনি 12 সদস্যের প্রস্তাব করলেন, যার মধ্যে বিএনপির 7 জন এবং অন্যান্য দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জনের নামের তালিকা চাওয়া হলো। বিরোধী দল এখনো পর্যন্ত এই বিষয়টাতে তাদের একটি অবস্থান তারা জানিয়ে রেখেছেন। সো এই যখন অবস্থা, তখন আসলে কি এই কমিটিটা গঠন হতে যাচ্ছে কিনা, অথবা এই কমিটিটার ভবিষ্যৎ কি? বিরোধী দল এখনো কিন্তু সংস্কারের প্রশ্নেই আছে। একটা বিষয় খেয়াল করেন আর কি, মাত্র 2 মাসের কয়েকদিনের সরকার আর কি। আমাদের মনে হয় যে আমাদের যে পার্লামেন্টে ডেমোক্রেসি, সেখানে সরকারি দল ভুল করলে সেগুলোর ভুল ধরতে হবে, এবং দেশের স্বার্থ বিরোধী, জনগণের বিরোধী কোনো কাজ করলে সেগুলো ভুল ধরিয়ে দেবে। আর ভালো কাজ করলে সেটার প্রশংসা করতে হবে, সেটা তো সাপোর্ট করতে হবে, সহযোগিতা করতে হবে। আপনারা বলেন যে এই যে 2 মাস 2.5 মাসে যে ভালো কাজগুলো বিএনপি করেছে, এই কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, অন্য অন্য আরও রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন, এটা ব্যাপারে কি ওনাদের পক্ষ থেকে খুব বেশি একটা সাপোর্ট করা হয়েছে? সেগুলো নিয়ে কোনো খুব বেশি আলোচনা নয়। কিন্তু 2 মাসের গভর্নমেন্টের, 2 মাস থেকে কয়েক দিনের গভর্নমেন্ট আর কি, এখানে দেখেন আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা পূরণ করতে চলেছি। মানে আমরা স্টার্ট করেছি যে কাজগুলো কঠিন ছিল, কষ্টসাধ্য ছিল। বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক কথা যে ইলেকশনের সামনে দলগুলো এক কথা বলে, ক্ষমতায় গেলে আরেক কথা বলে, সেখান থেকে সরে এসে একেবারে প্রথম মাসেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার এই ফ্যামিলি কার্ড, অন্য অন্য যে কৃষক কার্ড এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এতে 12 লক্ষ কৃষক উপকৃত হয়েছে, কিন্তু তা বেনিফিশিয়ারি হয়েছে। এবং সেখানে এই যে বিগত গভর্নমেন্ট, এমনকি ইন্টারিম গভর্নমেন্টও দেশের যে ভঙ্গির অর্থনীতি রেখে গেছে, এই মাত্র একটি কর্মসূচি বাস্তবায়ন করতে 1550 কোটি টাকা লেগেছে, সরকারের টাকা এখানে ব্যয় হয়েছে এই করতে গেলে। তাহলে আপনি 12 লক্ষ কৃষককে তাদেরকে সুদসহ 10,000 টাকা মতো মাফ করে দিলেন। বিরোধী দলের নেতারা কি একবারও সংসদে তাদেরকে অভিযোগ জানিয়েছেন? কৃষক কার্ড নিয়ে জানিয়েছেন, ফ্যামিলি কার্ড নিয়ে বলেছেন? অথচ নির্বাচনের আগে যে এই রাখ তোর ফ্যামিলি কার্ড, এই যে কথাবার্তা, সেই লাইনে গুলো আছে। তা আমাদের শুধু জানানো এক জিনিস, আবার বিরোধী দলের পক্ষ থেকে বিষয়টাকে কনসার্নে নেয়া এবং এর খুঁটিনাটি বিশ্লেষণ করার বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখেছি। আসনাত আব্দুল্লাহ এই প্রশ্নগুলো বেশ কয়েকবারই করেছেন, মূল্যস্ফীতি হবে কিনা, তারপর হচ্ছে এটার অর্থের যোগান কোত্থেকে আসবে, অন্যান্য যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে প্রকল্পগুলো আছে সেগুলোর তাহলে কি হবে। বিরোধী দলের জায়গা থেকে যেগুলো করার খুঁটিনাটি বিশ্লেষণ, সেটা শুধু বিরোধী দল শুধু ভুলই ধরবে এটা হবে না, তাই তো এটা হলো না। তা অতীতের রাজনীতিতে ফিরে গেলাম। আমরা যত ভালো কাজই করি এটার প্রশংসা পাবো না কিংবা সহযোগিতা থাকবে না, শুধু ভুল হবেই। বাংলাদেশের মতো একটা এই দেশে একটা অনুন্নত দেশ, বিশেষ করে গত 17 বছরে যে দেশটাকে একটা পঙ্গু বানিয়ে দেওয়া হচ্ছে, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমাদের কিন্তু পঙ্গু করে দেওয়া হচ্ছে। সেখান থেকে একটা বিশেষ মুহূর্তে এই দল ক্ষমতা এসেছে। দেশটা কিভাবে চলবে, কোথায় অর্থ সংস্থান, কিছুই নাই কিন্তু। এবং আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, যে আমি বিশেষ করে গত সরকার, যে 15 মাসের সরকার, ইউনূস সরকারকে চিন্তা করেছিলাম, অন্য কোনো ক্ষেত্রে তাদের সফলতা না থাকলে ডক্টর ইউনূসের কমপক্ষে অর্থনীতির ব্যাপারে তার একটা সফলতা থাকবে। সে যদি অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে তিনি নোবেল পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু সেখানে কিন্তু কোনো সফলতা নেই। সেখানে অর্থনীতির ডিক্লাইন ছিল। সেইখান থেকে এই ক্ষমতা এসে আমরা কিন্তু করেছি হচ্ছে, সেখান থেকে এই ঢাল ধরে মাত্র 2 মাসে এমন কোনো উল্লেখযোগ্য খারাপ কাজ করেনি। আর একটি কথা, যে বিগত সরকারের সময় যেগুলো ছিল, আমরা সবচেয়ে বেশি বড় আন্দোলন করেছি কি কারণে? আমরা কোনো সময় আর ভালো একটা নির্বাচন, দেশের জনগণের ভোটের নির্বাচন হওয়ার কোনো ব্যবস্থা ছিল না বিগত গভর্নমেন্টের সময়। আমাদের মূল দাবি ছিল, যে জন্য আমরা 17 বছরে আমাদের দল সহ বিরোধী দলের 1200 নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। তো সেইগুলো করেছি একমাত্র কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের কারণে। তো এখন যে ব্যবস্থা দাঁড়িয়েছে, যে আমরা আগামী নির্বাচনটি সংবিধান অনুসারেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সেখানে
কোনো ভোট রিগিং করার সুযোগ নেই, কোনো দলীয় করার সুযোগ নেই। তা আমরা 5 বছর খারাপ কাজ করলে জনগণ আমাদের ভোট দেবে না, জি, আমি আপনাদের ভোট পেয়েছি, কিন্তু একটু আমি আপনাকে আটকাই। সেটা হচ্ছে আপনি আসলে আমার প্রথম প্রশ্নের উত্তরটাই দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় যে প্রশ্নটা আমি আবারও আপনাদের সংক্ষেপে একটু করি, সেটি হচ্ছে সংবিধান সংস্কার না সংশোধন। আপনারা সংশোধনের জন্য 12 সদস্যের বিএনপি থেকে 7 জন এবং অন্যান্য দল থেকে 5 জন আপনারা প্রস্তাব করেছেন। বিরোধী দল এখনো পর্যন্ত তাদের যে জায়গাটা, সেই জায়গাটাতে তারা অনর, এই বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত জানায়নি। দিন শেষে বিরোধী দল যদি রাজপথেই থেকে যায় এই ইস্যুতে, সংবিধান সংস্কার ইস্যুতে, সংবিধান সংশোধন কমিটিতে যদি না আসে, সেক্ষেত্রে সংবিধানের কি হবে? সংবিধান সংস্কার সংবিধানের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবো, কিংবা আরো অন্য কেউ জিজ্ঞাসা করবে, কি বেসিক কি ডিফারেন্স বলেন দেখি? সংশোধন আর সংস্কার কি বেশি ডিফারেন্স? এটা বিরোধী দল বলবে। হ্যাঁ বলবে, অন্য কেউ বলতে চাইলে সে সুযোগ পাবে। আমার মনে হয় বেসিক কোনো ডিফারেন্স এখানে। সংবিধান সংস্কার সংশোধন এই খুব বেশি একটা ডিফারেন্স, আমি বাংলা ছাত্র না, কিন্তু যেটুকু জানি আমি খুব বেশি ডিফারেন্স নেই। এবং এই কমিটিতে আমাদের পক্ষতে 7 জন, বিরোধী দলের 5 জন। তা আনুপাতিক হারে আমরা চিন্তা করিনি, কিন্তু যেভাবে এই জ্বালানি সংকট মেটানোর জন্য সমান সমান সদস্য দেওয়া হয়েছে, এখানে 7 জন 5, আনুপাতিক হারে তাদেরকে বেশি অফার করা হয়েছে। তাহলে তারা একসাথে বসুক, বসে কোন কোন দাবি আছে সব তো বসে সমাধান করতে হবে, আলোচনা সমাধান করতে হবে। সবই রাজপথে নিয়ে যাবেন, এখনই সরকারকে ফেলে দেবেন, এটা দেবেন সেটা দেবেন, এটা তো আপনার উত্তর পেয়েছি। ভালো হলো না। সরোয়ার তুষার বেসিক কোশ্চেন করেছেন সংবিধান সংস্কার আর সংশোধন। আপনি বলেন সংশোধন সংস্কার অনেক কি আলোচনা বিষয়টা? করেছে এটা বেসিক নিয়ে ডিফারেন্স বলি। কোথায় এখানে? বেসিক এবার ডিফারেন্স একটু মানে সংক্ষেপে। রাত আর দিনের পার্থক্য। সংস্কার আর সংশোধন শুধু শব্দের ব্যাপার না। সংস্কার মানে হচ্ছে যেটা আপনি বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন, মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবেন। যেমন জুলাই সনদে যে পরিবর্তনগুলো এসেছে, এমনকি বিএনপির 31 দফায় যে সাংবিধানিক যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে, এটা আপনি সিম্পল সংশোধনী দিয়ে করতে পারবেন না, করলে সেগুলো আদালতে বাতিল হবে। যেমন আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি। একটা উদাহরণ দিই, যে 8ম সংশোধনী বাতিল হয়েছিল, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ এরশাদ সাহেব করেছিলেন, এটা বাতিল করা হয়েছিল। কেন? কারণ এটা তখন আদালত বলেছিল যেটা আমাদের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। এখন কিন্তু জুলাই সনদে আবার এটা ফিরে এসেছে, মানে প্রস্তাব আকারে, যে আপনি হাইকোর্টের মানে ইউনিটারি ক্যারেক্টারটাকে অক্ষুণ্ণ রেখে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ বসাবেন। সব দল এটার সাথে একমত, বিএনপিও একমত। তো যেটার ব্যাপারে অলরেডি রায় আছে, সংসদ এটা সংশোধনী করেছিল, এটাকে বাতিল করা হয়েছে। এখন কিন্তু আপনি আবার ওই সংশোধনীর মডেলে গিয়ে এটা করতে পারবেন না, কারণ এটার প্রেসিডেন্স আছে। এবং ধরেন বিএনপির উচ্চকক্ষ, এটা আমরা বলছি পিআরের ভিত্তিতে, বিএনপি বলছে আসনের ভিত্তিতে। ওকে, এখানে ডিফারেন্স আছে, কিন্তু বিএনপি তো উচ্চকক্ষ করতে চায়। তো সেই উচ্চকক্ষ কি আমাদের সংবিধানে কোথাও আছে, কিংবা আমাদের এই সংবিধানের এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যে করা যায়? করা যায় না। ফলে সংশোধনীর ক্ষেত্রে এটা বলা হয়। সংশোধনীর সমস্যাটা হচ্ছে যে আমাদের 17টা 18টা সংশোধনী হচ্ছে, আপনি আজকে সংশোধনী করবেন, কালকে আরেকটা সরকার বাতিল করে দেবে। বেসিক স্ট্রাকচার যদি পরিবর্তন করেন তখন সংশোধনী বাতিল হয়ে যাবে। যেমন আমাদের এখানে আদালতের রায়ের মধ্যে বলা হয়েছে, একটা আদালতের রায়ে, যে পার্লামেন্ট ক্যানট অ্যামেন্ড দি কনস্টিটিউশন ইন আ ম্যানার দ্যাট ডিস্ট্রয়স অর অল্টার্স ইটস বেসিক স্ট্রাকচার। এমনভাবে আপনি সংশোধন করতে পারবেন না। আপনি ছোটোখাটো ধরেন একটা ঘরের মধ্যে আপনি চুনকাম পরিবর্তন করবেন, ঘড়ি এখান থেকে ওখানে নেবেন, এই যে ছোটোখাটো পরিবর্তন যেটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে না, এমন পরিবর্তনগুলো আপনি সংসদের 2/3 স্কোপের মধ্যে করতে পারবেন। কিন্তু আপনি এখন দেয়ালটা ভেঙে ঘরটাকে সম্প্রসারণ করতে চাচ্ছেন, এটা বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা, এটা আপনি সংসদের ওই এর মধ্যে করতে পারবেন না। কারণ জাতীয় সংসদের সংজ্ঞা হচ্ছে এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে আইন প্রণয়ন করবে সংসদ। কিন্তু যদি সে এমন কোনো আইন প্রণয়ন করে, এমন কোনো সংশোধনী করে যেটা সংবিধানের মৌলিক চেতনার কিংবা মৌলিক স্ট্রাকচারের বিরুদ্ধে যাচ্ছে, তখন আদালত এখানে ইন্টারভেন করবে, অতীতে করেছে। এটাই হচ্ছে বক্তব্য। এই কারণে এখন যে আবার বসাবসির কথা বলা হচ্ছে, তা আপনি তো স্লেটের মধ্যে যেগুলো অলরেডি লিখিত হয়েছে সেগুলোকে মুছে দিতে পারবেন না। এই বসাবসি, এই আলোচনা করে, পদ্ধতিগত বিস্তর আলোচনা করে, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ ইত্যাদির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তারপর তো এই নির্বাচনটা হয়েছে। তা আপনি আবার আমাকে ওই ব্যাক টু দ্য প্যাভিলিয়নে যেতে বলছেন কেন? এগুলো তো আমরা আলোচনা করেছি। বাকি যে আলোচনাগুলো আপনি যদি মনে করেন আরও বাকি আছে, সেটা সংবিধান সংস্কার পরিষদে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিএনপির ভয়টা কিন্তু একেবারেই অমূলক। কারণ সংবিধান সংস্কার পরিষদে কারা যাবে? এই যে সংসদ সদস্যরা দেখতে পাচ্ছেন, তারাই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ হবে। এবং ওখানেও কিন্তু বিএনপিরই 2/3, একই ব্যাপার, শুধু দুটোর কাজ ফাংশন আলাদা। এবং সংবিধান সংস্কার পরিষদ 180 দিনের মধ্যে কাজ শেষ করে অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে। এই সংসদের মধ্যে কাজ করতে থাকবে 5 ইয়ার্স, এটার ম্যান্ডেট। এই জিনিসটাতে অ্যাগ্রি করেই কিন্তু বিএনপি গণভোটের পক্ষে দাঁড়িয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জানুয়ারি মাসের শেষের দিকে এসে গণভোটে হ্যাঁ পক্ষে চাইলেন। তো গণভোটে হ্যাঁ পক্ষে আপনি বলেছেন, সেখানে তো বলা আছে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। তো এখন এবং বিএনপিও বলেছে সংবিধান সংস্কার কমিশন করব। দেখেন, সংবিধান সংস্কার কমিশন, এটা হলো ভাষা। এবং ওখানে বলা আছে আমরা প্রয়োজনীয় সংশোধনী করব এবং সাংবিধানিক সংস্কার করব। বিএনপির দলীয় ল্যাঙ্গুয়েজের কথা আমি বলছি। এখন আমাকে বলেন সংবিধান সংস্কার, আমি ভুলে গেলাম সংবিধান সংস্কার পরিষদ বাদ, এটা লাগবে না। আপনি যে সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছেন জাতিকে,
কমিট করেছেন তো? এটা সংবিধানের কোথায় লেখা আছে যে সংবিধান সংস্কার কমিশন করা যায়? আপনাকে সংবিধান অ্যালাউ করে সংসদের ভেতরে সংসদীয় কমিটি করতে, যেটা সংশোধনী কমিটি আপনি করতে চাচ্ছেন, কিন্তু সংবিধান সংস্কার কমিশন বলতে একটা জিনিস করা যায়, এটা সংবিধানে কোথায় বলা আছে? কোথাও বলা নাই। ফলে আপনাকে অফকোর্স ওই মানে সংসদের যে মডেল যেভাবে সংশোধনী হয়ে থাকে এটার বাইরে আসতে হবে, এবং সেটাই হচ্ছে ঠিক আছে আপনি পরিশোধ করেন না, আপনি আপনার প্রতিশ্রুত সংবিধান সংস্কার কমিশন করেন, এটাই আমাদের বক্তব্য, কিন্তু সংশোধনী করলে এটা কিন্তু পরবর্তীতে আবার বাতিল হওয়ার একটা আশঙ্কায় থাকবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ আপনাকে, আপনারা তিনজনই থাকছেন আমাদের সঙ্গেই। দর্শক, রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। এই পর্বে যেতে চাই সাংবাদিক আকবর হোসেনের কাছে। সেটা হচ্ছে আজ সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি দেশের অর্থনৈতিক অবস্থার একটি চিত্র তুলে ধরেছেন উইথ ডাটা অ্যান্ড ফিগার্স, এবং শুরুতেই তিনি বলেছেন যে একেবারে তলানির যে অবস্থা সেই অবস্থার মধ্যে পড়েছে। প্রতিটি খাতে খাতে কি পরিমাণ আসলে ঋণ আছে, এবং সেগুলো এর আগের সরকার যেগুলো আসলে ডিউ রেখে গেছে, কোনোটার আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং সবশেষ যেটি তিনি বলেছেন সেটি হচ্ছে আগামী 2টা বছর খুব কঠিন হবে এবং সরকারকে কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে। বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন। আপনার কাছে যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে ইতিহাসে এই ধরনের অজনপ্রিয় যে সিদ্ধান্তগুলো, এগুলো আসলে কিভাবে করা হয় যে আপনার সিদ্ধান্ত অজনপ্রিয় কিন্তু জনগণের গায়ে ডিরেক্টলি কোনো প্রভাব ফেলে না, অথবা হচ্ছে যে জনগণ ওইটার সাথে আসলে নিজেকে মানিয়ে নেয়, মিলিয়ে নেয়। এই জায়গাটা করতে গভর্নমেন্টকে আসলে কি কি জায়গায় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে, অথবা পরামর্শ কি? দেখুন, যেটা করার দরকার আমার ধারণা আমাদের দেশের সরকারগুলো সেটা করে না। অর্থমন্ত্রী যেটা বলেছেন আমি ওনার সঙ্গে ডিসএগ্রি করি না। দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, অনেক কিছুই সূচক তলানিতে, দ্যাটস ট্রু। কিন্তু আমি ভেবেছিলাম যে এই সরকার আসার পরে পাবলিক সেক্টরে একটা রিভিউ করবে তারা। সেই রিভিউটা কি, যে আমাদের কত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে এবং সেখান থেকে আমাদের কি পরিমাণ আমরা রাজস্ব খাতে বেতন দেই, আমাদের কি পরিমাণ দরকার, কি পরিমাণ আমাদের দরকার নাই, কোন জায়গাটাতে আমরা সেভিংস করতে পারি, অস্টারিটি মেজার্স। আপনি দেখবেন যে অর্থনৈতিক সংকট কিন্তু ইউরোপ আমেরিকাতে প্রতিনিয়ত লেগে আছে হয়, এবং তারা যেটা করে সবসময় তারা কিন্তু পাবলিক সেক্টরকে তারা রিভিউ করে। তারা বলে এটা কস্ট কাটিং, কোথায় সরকারের খরচটা কমানো যায় তারা সেখানে হাত দেয়। আর আমাদের সরকারগুলো যেটা করে উল্টো জনগণের উপর চাপিয়ে দেয়। ও আচ্ছা, আমি জ্বালানি খাতে এখন আর ভর্তুকি দিতে পারছি না, দাও 20 টাকা তেলের দাম বাড়িয়ে। কিন্তু সরকারের যে অস্টারিটি মেজার্স যেগুলো নেওয়ার দরকার, আমি সেরকম বড় আকারের কোনো কিছু দেখি না। যেমন আজকে হয়তো দেখলাম যে অতিরিক্ত সচিব থেকে সচিব পর্যায়ে যারা আছেন তাদের ওই বিমানে তারা বিজনেস ক্লাসে যেতে পারবেন না, এটা মনে সরকার একটা মানে সার্কুলার জারি করেছে, ইকোনমি ক্লাসে যেতে হবে। আপনি দেখেন এই সরকার এসে বলল যে তাদের 5 লক্ষ মনে হয় সরকারি খাতে নিয়োগ দিতে হবে, কয়েক লাখ মানে 50,000 পুলিশ নিয়োগ দিতে হবে। আসলে আমাদের সরকার তো এমনিতেই বোঝা মানে মাথা ভারী প্রশাসন। কিন্তু এখন আপনি আমাদের বাজেটের দিকে যদি দেখেন, আমাদের বাজেটে কিন্তু একটা বড় অঙ্ক যা হচ্ছে রাজস্ব খাতে, যেখানে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। তো এইটা বড় জায়গাটাকে আপনি রিভিউ না করে কি করে আপনি ইকোনমির এটা সামাল দিবেন, এটা আমার ঠিক জানা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হয়তো আরেকটা ওয়েতে যেতে পারেন যে আমি এখন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি কম করব, বড় প্রজেক্ট আমি নেব না, যেটা সরকার বলছে। কিন্তু আমি মনে করি যে সরকার যদি বড় আকারের প্রজেক্ট না নেয়, এটা গভর্নমেন্টের জন্য একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট হবে। কেন অ্যাটেম্প্ট হবে দেখেন, আমি পুরনো সরকারের মানে এটা তুলনা দিয়ে বলি, আওয়ামী লীগ একটা মেট্রো রেল করে গেছে, তাহলে আমরা দেখতে চাইবো যে আগামী 10 বছরে বাংলাদেশে আরও 3টা মেট্রো রেল হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের সময় বিভিন্ন জায়গায় যে হাইওয়েজগুলো এগুলো 4 লেন কিছু কিছু হয়েছে। আমরা এই গভর্নমেন্টের সময় দেখতে চাইবো যে বাংলাদেশের বাকি যতগুলো হাইওয়ে আছে সবগুলো 4 লেন হবে। ঢাকা থেকে পঞ্চগড় মানুষ 6 ঘন্টায় ট্রাভেল করতে পারবে, ঢাকা থেকে চিটাগাং ট্রাভেলের দূরত্ব 3 ঘন্টায় নেমে আসবে। সো এগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু মানুষ একটা সময় যেটা হবে যে আপনি যতই বলেন আমার অর্থনীতি খারাপ, মানুষ কিন্তু ওই আর্গুমেন্টটাকে মেনে নেবে না। মানুষ রাস্তায় যখন নামবে, ওই যে যেটা হয়, আপনি ফ্লাইওভারের উপরে উঠলেন 10 মিনিট খুব সাঁই সাঁই করে গেলেন, যেই যখন গিয়ে ফ্লাইওভারের গোড়ে নামতে পারছে না তখন আপনি সরকারকে গালি দিচ্ছেন। ওই যে 10 মিনিট পার হয়ে আসলেন ওইটার কিন্তু কোনো প্রশংসা নাই, ওইটা করবে না কেউ। সো এই অজনপ্রিয় সিদ্ধান্তগুলো এখন আমি যেটা আজ করতে পারি, সরকার যেটা করবে কর বাড়াবে, যে আপনি আগে 10 টাকা দিতেন তুমি এখন 20 টাকা দাও। হ্যাঁ, সরকার কী করবে, জ্বালানি তেলের দাম বাড়াবে, আবার বিদ্যুতের দাম বাড়াবে, আবার গ্যাসের দাম বাড়াবে। হ্যাঁ, যেখানে যেখানে জনগণের পকেট কাটা যাবে ওই কাজগুলো করবে। কিন্তু যেখানে যেখানে করলে বড় আকারের সেভিংস আসবে
তার কিছুই করা হবে না। এবং আপনি দেখেন যে কিভাবে সেভিংস করা যাবে এটা বলেন না। ওই যে আমি কিন্তু প্রথমে বললাম যে আমাদের পাবলিক সেক্টরটাকে একটা রিভিউ করা দরকার, ইটস রিগোরাস রিভিউর মধ্যে দিয়ে যাওয়া দরকার। পৃথিবীর সব দেশের সরকার এটা করে। যখন তারা ক্রাইসিসে পড়ে আপনি দেখবেন যে তারা দেখে যে আচ্ছা আমি সরকারি খাতে আমি কত বেতন বরাদ্দ দিচ্ছি। আমাদের বাজেটের দিকে আপনি তাকান যে আমাদের উন্নয়ন খাতে যেই হয় না, প্রায় আপনি মেগা প্রজেক্টের কথা বলছেন আবার না, আপনি একটু বলতে দিবেন, হ্যাঁ, আমি আসবো না আপনার না কাছে। আমি বলছি যে মেগা প্রজেক্ট তো সেটা আপনাকে করতে হবে, বড় আকারের প্রজেক্ট। আপনি মেগা শব্দটা হয়তো আজকাল একটা অ্যালার্জি তৈরি করেছে, আমি সেদিকে নাই গেলাম, কিন্তু আপনাকে অবকাঠামো করতে হবে। এটা না করলে পরে আপনার অর্থনীতি কিন্তু স্টাক হয়ে যাবে। তো এখন আমার কথা হচ্ছে যে আপনাকে পাবলিক সেক্টর রিভিউ যদি আপনি না করেন, শুধু জনগণের উপরে যদি আপনি ওই বিষয়গুলো আনেন, আমি জানি না ওনার স্ট্র্যাটেজি কী হবে। যদি ভালো তারা এমন স্ট্র্যাটেজি নেয় যেটা জনগণের উপরে খুব বেশি চাপবে না, ওয়েল অ্যান্ড গুড। আর যদি সেটা না হয় তাহলে সেটা ভবিষ্যতে বলে দিবে এটার মূল্য, রাজনৈতিক মূল্য কতটা হবে। জি, সরোয়ার তুষারের কাছে আসতে চাই। সেটি হচ্ছে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেও সংসদে একদম কনক্লুডিং যে স্পিচ, সেই স্পিচের একটি পর্যায়ে তিনি বলছেন যে 33 লক্ষ টাকা ঋণ নিয়ে যে সরকার যাত্রা শুরু করলো তাদের বিরোধী দলের সহায়তা দরকার। বিরোধী দল কি ধরনের সহায়তা করতে পারে, বিরোধী দলের কাছে কি কি পরামর্শ আছে? অর্থনীতির ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে আপনি অর্থনৈতিক সংস্কার কমিশন করেন এবং এটা আপনারই ইলেকটোরাল প্লেজ যে আমরা গভর্নমেন্টে আসলে অর্থনৈতিক সংস্কার কমিশন করব, সেটা করা উচিত। ব্যাংকিং সেক্টরটাকে খুব সিরিয়াসলি এবং সেন্সিভলি হ্যান্ডেল করা দরকার। সেখানে কিন্তু সরকার অনেক পলিটিক্যাল ডিসিশন নিচ্ছে, কিন্তু এই ধরনের পরিস্থিতিতে বিশেষত বাংলাদেশ ব্যাংক একটা খুবই গুরুত্বপূর্ণ। ধরা যাক সরকারের অনেক যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের একটা চাপ থাকে যে জনপ্রত্যাশা, এবং সে যেহেতু অনেকগুলো প্রতিশ্রুতি করে এসছে এগুলো মিট আপ করার। বাংলাদেশ ব্যাংক কিন্তু এই যে আপনি বললেন যে যেটা আমাদের আজকে অর্থমন্ত্রী বলেছেন যে অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে, সেক্ষেত্রে জনগণ এটা সুফল পেলে কিন্তু এখন যেটা অজনপ্রিয় সেটা পরে জনগণ আবার প্রশংসা করবে। কিন্তু কথা হচ্ছে এই কাজগুলো করার কথা বাংলাদেশ ব্যাংকের। ধরা যাক সরকার বললো যে আমাকে টাকা ছাপায় দেন, বাংলাদেশ ব্যাংক বলবে যে না, এটা এই মুহূর্তে আমাদের অর্থনীতির জন্য ভালো হবে না। কিন্তু ওখানে আপনি যে পলিটিক্যাল নিয়োগটা দিয়েছেন এটা কিন্তু এই আপনার এখানে যে আপনাকে বাংলাদেশ ব্যাংকের যে বিরোধিতা করার কথা সরকারের, সেটা কিন্তু তারা করতে পারবে না। যেমন আমরা এটা প্রমাণ দেখেছি ওই বাংলাদেশ অধ্যাদেশ। অর্থমন্ত্রী তো আজ আবার বললেন যে কোনো পলিটিক্যাল নিয়োগ হয়নি আর্থিক খাতে। এটাকে মানে আসলে কি তাই? বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে আমি দেখাতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউজিসি, এগুলো তো আপনাদের দলীয় পদধারী লোক। বিসিবিতে আপনাদের যে নিয়োগগুলো সেটা ফ্যামিলি নিয়োগ। আমি একটু ঠাট্টা করে মাঝে মাঝে বলি যে ফ্যামিলি কার্ড হচ্ছে বিসিবিতে। তো মানে আপনি নিয়োগগুলো তো অলরেডি, এবং কিংবা বাংলাদেশ ব্যাংক উনি আপনার নির্বাচন কমিটির পরিচালনা কমিটির মানুষ, ফলে আপনার অ্যাপয়েন্টমেন্টসগুলো আপনারই দলীয় লোককে আপনি সব জায়গায় বসাচ্ছেন। বাংলাদেশ বিমা বোর্ডের কথা উঠেছে, বাংলাদেশ বিমানের কথা উঠেছে, এখানকার নিয়োগগুলো কিন্তু সবই একই মানে সার্কেলের মানুষজন। কিন্তু যেটা অর্থনীতির প্রশ্নে আপনার জন্য চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরি করা। এবং এক্ষেত্রে সরকার কিন্তু কথা দিয়ে এসেছে যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। সেই আমরা বলছি না রাতারাতি এটা হয়ে যাবে, কিন্তু সেটার পদক্ষেপগুলো আমরা সেটা দেখতে চাইব। অলরেডি যেটা ঘটেছে সেটা হচ্ছে এই যে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধির কারণে আপনার জনগণের নিত্য প্রয়োজনীয় যে এসেনশিয়াল যে গুডসগুলো জনগণকে কিনতে হয়, যেগুলোকে বলা হয় যে ফাস্ট মুভিং ডোমেস্টিক আইটেমস, এগুলোতে কিন্তু তার টান পড়েছে। আগে যেগুলো ফ্যামিলি প্যাক আপনি কিনতেন সেগুলো এখন ছোট মিনি প্যাকের দিকে যেতে হয়েছে, এবং এটা কিন্তু অ্যাভয়েড করা যেত। এটা সরকারের ভুল সিদ্ধান্তের কারণে হচ্ছে। সেটা কি? সেটা ওই যে কিছুটা আকবর ভাই টাচ করেছেন যে আপনি জ্বালানি তেলের দামটা এমন সময় বাড়ালেন যখন আসলে বিশ্ববাজারে কমেছে। যখন ওখানে বেড়েছিল তখন কিন্তু আপনি স্টেবল রেখেছেন, এবং স্টেবল রাখার কারণে যারা চোরাচালানি করেছে তারা একটা ইনসেন্টিভ পেয়েছে যে বিশ্ববাজারের চেয়ে কম দামে এবং ডোমেস্টিক মার্কেটের চেয়ে বেশি দামে বিক্রি করলেই কিন্তু, ব্ল্যাক মার্কেটে বিক্রি করলেই কিন্তু লাভ হচ্ছে, এবং এই লাভটা তারা 1-1.5 মাস করেছে, এবং এটাই কিন্তু জ্বালানির যে ক্রাইসিসটা তার মূল কারণ। এবং আবার অনেকে মজুত করেছে, এবং মজুত করার কারণে এখন যখন আপনি দাম বাড়িয়ে দিয়েছেন, সেই দাম বাড়ানোর সময় তারা এখন বাড়তি দামে বিক্রি করবে। কিন্তু এখন কি আপনি দাম না বাড়িয়ে পারতেন না? দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোতে দেখেন তারা কীভাবে ডিল করছে, ইভেন পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়া, তারা যেটা করছে, আপনি আমাদের দাম বেশি কেন, আমি একটা উদাহরণ দিই। অকটেন আপনি কেনেন হচ্ছে 105 টাকা সামথিং, আমদানি খরচ হচ্ছে এটা, এবং সরকারের ভ্যাট আছে, আমদানি শুল্ক আছে, ভ্যাট আছে, তারপরে আপনার পরিবহন খরচ আছে, ডিলারের কমিশন আছে, উন্নয়নের জন্য সরকার একটা অংশ রেখে দেয়, এই সব মিলে এটা 151 টাকায় চলে যায়। আর পেট্রোল হচ্ছে ওইটাতে জাস্ট 5 টাকা কম, এটা রেট, যে অকটেনের যে দাম হবে তার চেয়ে 5 টাকা কম হবে। এখন এই যে এতগুলো আপনার সরকারের রাজস্ব খাতে এতগুলো টাকা আসছে, এই যে মানে মার্জিনে দেখা যাচ্ছে কেজি, এটা কিলোগ্রাম প্রতি বা লিটার প্রতি আপনার 27 থেকে 28 টাকা। অনেক দেশ কিন্তু এখানে এই সাময়িক সময়ের জন্য যেটা করেছে সেটা হচ্ছে যেই আমদানি খরচ এবং এর সাথে শুধুমাত্র পরিবহন বা ডিলারের সামান্য টাকাটা যুক্ত করে বাকি এই যে তার যে ভ্যাট এবং শুল্ক, এগুলো আপাতত
মানে পোস্টপোন করেছে, স্থগিত করেছে, যাতে অন্তত জনগণের ঘাড়ে বোঝাটা না আসে। এবং এটা যদি আপনি করতেন তাহলে কিন্তু এই যে দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, এগুলো কিন্তু বাড়তো না, কৃষকও সুবিধায় থাকতো, আমাদের লোয়ার ইনকাম মিডল ক্লাস কিংবা মিডল ক্লাস তারাও একটা স্বস্তিতে থাকতো। কিন্তু সেটা কিন্তু হয় না হওয়ার কারণে এখন আপনার সমস্ত কিছুর দাম বেড়ে গেছে। আমি কি একটু অ্যাড করতে পারি? আমাকে তুহিন সাহেব জিজ্ঞেস করছিলেন যে মানে আর ওয়ে কি, একটা তুমি পাবলিক সেক্টর রিভিউর কথা বললাম, দেখেন আরেকটা ওয়ে হচ্ছে যে দুর্নীতির কমানোটা। আপনি দেখেন এই গভর্নমেন্ট আসার পরে আমরা দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সে ধরনের বড় কোনো স্টেপস দেখছি না। হয়তো এখনো শুরু, এই জন্য দুর্নীতি দমন কমিশনটা এখনো মানে গঠন করা হয়নি ঠিকঠাক মতো। বাংলাদেশের মানুষ যে পরিমাণ ভিএটি দেয়, ভ্যাট দেয়, এটা যদি শতভাগ সরকারের কোষাগারে যেত তাহলে কিন্তু বাংলাদেশের আমরা যেটা ডিরেক্ট ট্যাক্স যেটা দেই এটার পরিমাণটা কিন্তু আমাদের আরও অনেক কমে আসতো। আপনি দেখেন মানুষ দিচ্ছে ট্যাক্স ঠিকই, কিন্তু সেটা সরকারের কোষাগারে কতটা যাচ্ছে, এখানে তো আপনাকে একটা বড় স্টেপস নিতে হবে। আপনার মানুষ ট্যাক্স দিচ্ছে, বা যার 100 টাকা ট্যাক্স দেওয়ার কথা সে 60 টাকা, 50 টাকা, 40 টাকা ট্যাক্স দিচ্ছে। তো এই রাজস্বটা তো সেখানে আপনাকে আহরণ করতে হলে আপনাকে দুর্নীতিটাকে ট্যাকেল করতে হবে। তো ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে চাই যে দুর্নীতি ট্যাকেল করার ক্ষেত্রে, আমি বলি না যে দুর্নীতি নির্মূল হয়ে যাবে, কিন্তু সরকারের আন্তরিকতা কতটা, আপনি যদি সেই জায়গাটা রাজস্বর যেখানে মানে চুইয়ে পড়ে যাচ্ছে, ফাঁকে দিয়ে চলে যাচ্ছে, ওইটাকে আহরণ না করার জন্য যদি আপনি ব্যবস্থা না নেন, করার জন্য যদি ব্যবস্থা না নিয়ে আপনি উল্টো যদি মনে করেন যে জনগণের উপর চাপ পাবেন, বাড়তি টাকা আনবেন, ওইটা হবে সুইসাইড। অর্থাৎ আপনি যে কথাটা বলছিলেন, আমরা হাসান জাফির তুহিনের কাছে আসতে চাই। আপনি দুজনের কথাই শুনলেন। এই অজনপ্রিয় সিদ্ধান্ত এবং জনসমর্থন, জনপ্রিয়তা ধরে রাখা, ইটস আ চ্যালেঞ্জ। কিভাবে মোকাবেলা করা সম্ভব? অনেকগুলো সাজেশনও আপনি পেলেন। সরার তুষারের একটা প্রসঙ্গে বলি আমি, সে বলেছে যে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে। প্রথম দিকে তেলের দাম বাড়ানো হয়নি এই কারণে, মনে হচ্ছিল যে এই উপসর্গের যুদ্ধটা থেমে যাবে 5-7-10 দিন পরে, শুধু এই কম সময়ের জন্য কেন বাড়ানো হবে। প্রথম দিকে কিন্তু সরকার বাড়ায়নি, বারবার করে বিপিসি থেকে, পেট্রোলিয়াম থেকে আমাদের কাছে প্রস্তাব গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা ফাইলটা ফিরিয়ে দিয়েছে। তো এখন দেখেন বিশ্ববাজারে এই যুদ্ধ শুরুর পর থেকে গড়ে বিশ্ব আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে প্রায় 40%। বাংলাদেশে বাড়ানো হয়েছে প্রায় 15-16% বাড়ানো হয়েছে। তাহলে কি অযুক্তি হলো নাকি? সামান্য বাড়ানো হয়েছে এই ইসের তুলনায়। আর হচ্ছে অন্য অন্য বিষয় যেটা বললেন আর কি, দেখেন এই যে কথাগুলো আসছে এখানে, বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকারের কাছে, বিএনপির কাছে প্রত্যাশা করে সুশাসন, গুড গভর্নেন্স। এখানে এই আমাদের কাজ তো সবাইকে এই যে মুখে খাওয়ার তুলে দেওয়ার দায়িত্ব না আমাদের, না। এখানে যেন সবাই যার যার পেশায় সুন্দর করে কাজ করতে পারে, যেটা গত সরকারের সময় হয়নি। ব্যবসায়ীরা যেন ভালো ব্যবসা করতে পারে, পরিবেশ বান্ধব ব্যবসায়ী, ছাত্ররা যে ভালো করে লেখাপড়া করতে পারে, শ্রমিকরা তার কাজ করতে পারে, কৃষকরা তার ফলন ফলাইতে পারে। এই ধরনের প্রতিটা সেক্টরে সব পেশার মানুষের যে কমন দাবিগুলা, এগুলো একটা ব্যবস্থা করে দেওয়া। তাছাড়া সরকারের কি, সরকার তো সব কিছু করতে পারবে না। আজকে মেগা প্রজেক্টের কথা বলা হচ্ছে, মেগা প্রজেক্ট নিতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আওয়ামী লীগ 3 টার্মের বেশি ক্ষমতায় ছিল। প্রথম যে 5 বছরে তারা কিন্তু খুবই বড় একটি মেগা প্রজেক্টের রেডি। সেকেন্ড টার্মে এসে তারা মানে দ্বিতীয় দফায় 5 বছরের পরে এসে মেগা প্রজেক্টের হাত দেওয়া শুরু করছে। বিএনপি তো 2 মাস ক্ষমতায় এসেছে, মেগা প্রজেক্টের কথা চিন্তাই করা যাচ্ছে না, চিন্তা করবে না তা না। যদি অর্থনীতিতে একটা স্বস্তি ফিরে আসে তাহলে কিন্তু বিএনপিও বড় বড় প্রজেক্ট হাত দেবে আর কেটে দেবে। আর যে অন্য অন্য যে কথাগুলো আসছে, দেখেন এই যে নিয়োগের কথা আসছে, আমি আমার নির্বাচনের এলাকায় গিয়েছি, বিশ্বাস করেন যেখানে যে হসপিটালে আমি কয়েকটা হসপিটাল পরিদর্শন করেছি, আমি হসপিটালগুলোতে, সরকারি হসপিটালগুলোতে এত দুরবস্থা। প্রধান কাছে আমি এমন জিজ্ঞাসা করেছি যে এখানে আপনার মূল সমস্যা কি, আপনাদের কি মেশিনারিজ নাই, কি বিভিন্ন ল্যাগ ইকুইপমেন্টস নাই? না না, পর্যাপ্ত আছে, কিন্তু চলানোর লোক নাই। একটা হসপিটালে 50 সদস্য যে হসপিটাল এই উপজেলা লেভেলে, সেগুলো যদি ওখানে 200 যদি কর্মচারী কর্মকর্তা থাকা উচিত, ডাক্তার নার্স সহ, সেখানে 50 জন আছে, এবং এই মেশিনগুলো চলাতে না পেরে নষ্ট হয়ে যাচ্ছে। তা সেখানে স্বাস্থ্য খাতে বিরাট একটা নিয়োগ দেওয়া দরকার, সেফটি, সিকিউরিটি প্রত্যেকটা। দেখেন আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো সরকারি ইসে যাবেন, প্রতিষ্ঠানে যাবেন, দেখবেন যে চরম দুরবস্থা। কারণ কি, তাদের তুষার বলছিল দলীয় নিয়োগ হচ্ছে। আপনি কি বলবেন, দলীয় নিয়োগ হচ্ছে অর নট? না, দলীয় নিয়োগ যেখানে দলীয় নিয়োগ করা যায় সেখানে কেন হবে না? সারা বিশ্বব্যাপী ইউএস আমেরিকা সব জায়গায় দলীয় নিয়োগ আছে। আমরা তো আর ওই দিচ্ছি না, সচিব নিয়োগ দিচ্ছি না, আমরা তো অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি নিয়োগ দিচ্ছি না, আমরা দিচ্ছি না। আমরা কি করছি, যেগুলোতে এভিডেন্স আছে, অতীতের রেকর্ড আছে, সেগুলো দেওয়া হচ্ছে।
সেগুলো না দেখলে আমাদের বিশ্বস্ত যোগ্য মানুষ যদি থেকে থাকে, সে যে পেশায় হোক, তাদেরকে কেন নিয়োগ দেবো না আমরা? আমাকে বাংলাদেশ ব্যাংকের জায়গায় নিয়োগ দেওয়া গেছে, তার যে যোগ্যতা, একাডেমিক যোগ্যতা, আমাদের সবচেয়ে বাংলাদেশে এ পর্যন্ত স্বাধীনতা উত্তর সবচেয়ে সফল অর্থমন্ত্রী সাইফুর রহমান, সবাই সর্বজন গৃহীত। এমন আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেক্ষেত্রে সাইফুর রহমান বেঁচে থাকা অবস্থায় কিন্তু জায়গায় দলীয় এবং নির্দলীয় আপনি কাকে পিক করবেন সবার আগে? একটু বলি, সাইফুর রহমানকে কিন্তু আওয়ামী লীগ 2008-এ ক্ষমতায় এসে কিন্তু তাকে অর্থমন্ত্রী অফার দিয়েছিল। মানে আওয়ামী লীগের মতো তারা দলীয় বলে কোনো ছাড় দেয় না কিন্তু সাইফুর রহমান, কারণ কি সাইফুর রহমানের যে ডিগ্রি, একই ডিগ্রি বর্তমান দেখেন, তাকে কাজ করতে দেন, সে সফল হয় কিনা 2 মাস পরেই তাকে বলতে আকবর হোসেনের কাছ থেকে। আচ্ছা স্যার, অর্থ যেটা বললেন দলীয় নিয়োগের ব্যাপারটা, আমি মনে করি যখন যে সরকার থাকবে পলিসি জায়গাগুলোতে তার দলের লোকই নিয়োগ দেওয়া উচিত, ভেরি ক্লিয়ার। কিন্তু সরকার সেই নিয়োগটা দিতে গিয়ে যোগ্য লোককে নিয়োগ দিচ্ছে কিনা, তার প্রফেশনাল এক্সেলেন্স আছে কিনা, তার অনেস্টি আছে কিনা, তার আইডিয়াস আছে কিনা, এটা হলে আমার কোনো সমস্যা নেই। বিএনপি ক্ষমতা আছে, বিএনপি তার লোকে নিয়োগ দেবে, হ্যাঁ, আই এম ফাইন উইথ দ্যাট। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যোগ্যটা আসে না। আর দ্বিতীয় কথা, ভাই যেটা বললেন যে আমাদের হাসপাতাল বা বিভিন্ন সরকারি অফিসে, আমি তো 1 বছর সরকারি কাজ করে আসলাম, আমি দেখলাম আমাদের সরকারগুলো শুধু অফিসার, পিয়ন বা তৃতীয় চতুর্থ শ্রেণী এগুলোতে নিয়োগ দেয়, যেখানে ওনাদের ইন্টারেস্টটা বেশি, যেখানে কাজের লোক দরকার, টেকনিক্যাল লোকের দরকার, ওখানে পায় না। যার কারণে হাসপাতালে যন্ত্রপাতি পড়ে থাকে। আপনি শুধু অফিসার আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করলে সেটা তো হবে না, যেখানে যেটা দরকার সেখানে নিয়োগ করতে হবে। দ্যাটস ওয়াই আমি বলছি যে রিভিউ দরকার। হাসান জাফির, যেই প্রসঙ্গে ছিলাম সংক্ষেপেই এই উত্তরটা আপনি দিবেন, সেটি হচ্ছে যে আকবর হোসেনও বলছিলেন এবং সরওয়ার তুষার ওই বিষয়টা কিন্তু বলেছেন, সেটি হচ্ছে আপনি পরিস্থিতি মোকাবেলায় জনগণের পকেট কাটার সিদ্ধান্তে যাবেন, নাকি হচ্ছে দুর্নীতি কমানো এবং বড় বড় যে সমস্যাগুলো আছে যেখান থেকে আপনি এক টান দিলে পুরোটা আসবে এমন কোন সিদ্ধান্তে যাবেন? না, এই দুর্নীতির বিষয়ে আমাদের গভর্নমেন্টের জিরো টলারেন্স। কোথাও কোনো ব্যক্তি, আমাদের দলের হোক অন্য দলের হোক, যদি দুর্নীতি কোনো প্রমাণ পাওয়া যায়, দেন স্যাক করে দেওয়া হবে, তাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবারে একেবারে আমাদের সরকার একেবারে, এবং কোথাও দেখবেন যে 2 মাস 2.5 মাসে না, ইনশাল্লাহ 5 বছরের মধ্যে। এক কথায় আপনার উত্তরটা পেয়েছি। হাসান জাফির তুহিন, সরওয়ার তুষার এবং আকবর হোসেন, আপনাদের 3 জনকে ধন্যবাদ আজকের রাজনীতির আয়োজনে আমাদের সঙ্গে আসার জন্য। দর্শক, রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই। আমরা ফিরবো রোববার ঠিক রাত 9টায়, সঙ্গেই থাকবেন।